মুশফিকুর সালেহীন, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে গরু বিক্রি কমে যাওয়ার পেছনে কারণ দুর্নীতিবাজরা নেই, দুর্নীতির টাকাও নেই। সে কারণে একটু আপনার কাছে জানতে চাই, এই বক্তব্যের রেশ ধরেই যেটি মোশাররফ ভাই বলছিলেন যে এর মানে কি দেশে এখন দুর্নীতি কমে গেছে কিনা। কিন্তু আমরা দেখলাম উল্টো, সজীব ভুইয়ার পিএস দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে তিনি হাজিরা দিচ্ছেন দুদকে। আরও তিনজনের তিনি রেফারেন্স টেনেছেন এবং ফয়েজ আহমেদ তৈয়ব, তার পিএসও হচ্ছে অভিযুক্ত হয়েছেন। এখনো প্রমাণিত হয়নি এটি সত্যি, সেটি আমি যোগ করলাম আর কি। একটু জানতে চাই আপনার মন্তব্য, দেশে কি দুর্নীতি কমেছে? আচ্ছা, শুরুতে আমার সহ আলোচকবৃন্দ এবং যারা শুনছেন সকলকে সালাম এবং শুভেচ্ছা। আমার কাছে প্রথমত যেটা মনে হয় যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন, তিনি একটা সাইড বলেছেন যে হয়তো দুর্নীতিবাজরা দেশে নেই, কিন্তু একই সাথে এটাও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে যে আমাদের অর্থনীতির যে পরিস্থিতি, তাতে মানুষের ক্রয় ক্ষমতার সীমাটা কমে গেছে এবং সেই সাথে অর্থনীতির সার্বিক পরিস্থিতির কারণেই মানুষ হয়তো আগে যতটুকু খরচ করার মতো অর্থ তাদের হাতে থাকার কথা ততটা এখন মানুষের কাছে নেই, যে কারণে হয়তো কিছুটা প্রভাব কোরবানির গরুর হাটে আমরা পড়তে দেখেছি। আর দুর্নীতির বিষয়টি যেটি বললেন সেটি হচ্ছে, দেখুন, আমার মনে হয় যে দুর্নীতির বিষয়টাকে শুধুমাত্র আমরা একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা একটা রাজনৈতিক দলের উপর দায় চাপাতে যে মূল সমস্যাটা অ্যাড্রেস করা হয় না। আমাদের সোসাইটিটাই তো আসলে দুর্নীতিপ্রবণ। আমরা তো শুরু থেকে যখন বেড়ে উঠি, বিশেষ করে গত 15 বছরে আমাদের এই মোরাল ফ্যাব্রিকটা তো নষ্ট করে দিয়ে গেছে আওয়ামী লীগ সরকার, এবং তার ফলে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা দুর্নীতি, এই বোধগুলো যখন মানুষের বেড়ে ওঠার সময় যখন গড়ে উঠবে, সেটা তখনই আসলে বলবো যে নষ্ট হয়ে গিয়েছে। আমি যদি ছোট্ট করে উদাহরণ দিই, যে আমি যেই বিশ্ববিদ্যালয়ে পড়তাম, সেই বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, একটা উন্নয়ন প্রকল্পে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছ থেকে ছাত্রলীগের কর্মীরা এইরকম একটা ঈদের আগে সালামি পেয়েছিলেন। তো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছ থেকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিখেছিলেন যে এরকম সালামি নেওয়াটা আসলে অন্যায় কিছু না, কারণ ভিসি তো দিচ্ছেন আমাকে। তো এইভাবেই হচ্ছে আসলে দুর্নীতির মানে হাতে খড়িটা মানুষের হয়। এর পাশাপাশি আমাদের রাজনৈতিক সংস্কৃতি, সেই হাতে খড়ি কি এনসিপির সংশ্লিষ্টরাও পেয়েছেন? সেই হাতে খড়িতে এনসিপির, যদি আমি বলি যে শীর্ষ নেতা যারা রয়েছেন এনসিপিতে, একটা বড় অংশের যারা মানুষ রয়েছেন, বিশেষ করে আমাদের কেন্দ্রীয় কমিটিতে যারা রয়েছে, এদের অধিকাংশের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই হাতে খড়িটি ঘটেনি। কিন্তু এখন যখন আমরা তৃণমূল পর্যায়ে যে আমাদের সংগঠন বিস্তার করার চেষ্টা করছি, তখন আসলে অনেক ধরনের মানুষই আমাদের সাথে এসে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, যাদের সকলকে আসলে ভেটিং এর মাধ্যমে ওই ক্যারেক্টার সার্টিফিকেট তো আসলে আমাদের পক্ষে পাওয়া সবসময় সম্ভব হচ্ছে না। সে কারণে হয়তো কিছু দুষ্কৃতিকারী বা কিছু মানুষ যাদের ইন্টেনশনটা অন্যরকম, তারা হয়তো এখান থেকে এক ধরনের সুবিধা নিতে চান, তারা হয়তো যুক্ত থাকার চেষ্টা করেছেন বা হয়ে গেছেন। কিন্তু তাদের ব্যাপারে আমরা সবসময় সতর্ক থাকছি। যেমন কি আমরা দেখেছি যে আমাদের একজন যুগ্ম সদস্য সচিবকে আমরা সাময়িক অব্যাহতি দিয়েছি যখন তার বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তবে এই যে দুর্নীতির সমস্যাটা যদি বলি, যে এটা আমাদের তো রাজনৈতিক সংস্কৃতির একটা সমস্যা, এটার পাশাপাশি এটা একটা অর্থনৈতিক সমস্যাও। মানে আমাদের দেশে তো প্রচুর পরিমাণ মানুষ বেকার। রাজনীতিতে কারা যুক্ত হচ্ছেন? রাজনীতিকে আসলে যারা শিক্ষিত, যাদের দেশে অন্যান্য কাজ করে একটা হ্যান্ডসাম ইনকাম করে একটা ভালো লাইফস্টাইল মেনটেন করার সুযোগ রয়েছে, তারা কি আসলে রাজনীতিতে যুক্ত হতে চান কিনা? আসলে তো হতে চান না, কারণ তারা মনে করেন যে রাজনীতিতে গেলে শুধু কেন আমি কালিমা নিজের গায়ে নিব। এবং একই সাথে আপনাকে রাজনীতি করতে হয় বাংলাদেশের মতো দেশে, এখানে তো আসলে শুধু উইকেন্ড পলিটিক্স করে হয় না, আপনাকে 24 আওয়ার্স পলিটিক্সের পিছনে দিতে হয়। তখন আপনার অন্য কোনো জায়গা থেকে আপনি উপার্জন করবেন, সেই সুযোগটা আপনার থাকে না। তখন দেখা যায় মানুষটা ওই ঠেকায় পড়েই তার রাজনীতিকেই তার উপার্জনের একটা উপায় হিসেবে বানাতে হয়। এবং তখন সে দেখে যে রাজনীতির তাকে যে ক্ষমতা দিচ্ছে, সেই ক্ষমতার মাধ্যমে সে কোন অ্যাভিনিউ অ্যাক্সেস পায়, সেই অ্যাক্সেসগুলো ইউজ করে সে হচ্ছে অর্থ উপার্জনের চেষ্টা করে, এবং সেটা দুর্বৃত্তায়নের একটা শুরু হয়। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে, ক্ষমতার পালাবদলের সাথে সাথে আমাদের রাজনৈতিক কর্মীদের নিরাপত্তাহীনতা যেটা তৈরি হয়, সেটার কারণে তারা একটা ভবিষ্যতের সিকিউরিটির জন্য যখন তার অনুকূলে একটা সরকার রয়েছে, তখন সে বিশাল পরিমাণ অর্থ উপার্জন করে নিতে চায়, যাতে ভবিষ্যতে অন্য দেশে যে হলেও সে ভালো থাকতে পারে, যেটা হয়তো এখন পার্শ্ববর্তী অনেক দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা করছেন। তো আমি যদি বলি যে এই দুর্নীতি যে আসলে আমাদের কমে গেছে কিনা, হঠাৎ করে আসলে এটা কমবে না, এটা আমাদের দীর্ঘমেয়াদী প্রক্রিয়া নিতে হবে। এটা শুধুমাত্র এনসিপিকে বা শুধুমাত্র বিএনপিকে দোষ দিলেও হবে না, কেননা হয়তো আমরা দেখছি যে বিএনপি নেতাকর্মীরা বা বিশেষ করে শীর্ষ নেতৃত্ব চেষ্টা করছেন, অনেক ব্যক্তিকে বহিষ্কার করছেন, কিন্তু তাদের সাংগঠনিক শৃঙ্খলার যেমন অভাব রয়েছে, আবার একই সাথে তাদের কর্মীরা হয়তো মনে করছেন গত 15 বছর আমরা নিপীড়িত ছিলাম, গত 15 বছর আমাদের আসলে আর্থিক যেই উন্নয়নটা হওয়ার সম্ভাবনা ছিল হয়নি। এখন মোটামুটি বিএনপি অনেকেই মনে করছে প্রায় ক্ষমতায় চলেই এসেছে, এখন দায় নেই, সরকারের যেহেতু নেই, কিন্তু অনেক পাওয়ারের এক্সেসটা রয়েছে, সো এখন আমরা যত পারি করে নেই, তাহলে হয়তো ভালো হয়। সো এটা আসলে সামষ্টিক একটা প্রচেষ্টা সকল পক্ষের কাছ থেকে লাগবে আমাদের পলিটিক্যাল কালচারটা চেঞ্জ করতে, এবং সেটার একটা নিদর্শন
গতকাল আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আমাদের যে রাজনৈতিক দলের যে অর্থ সংস্থানের উপায় কি হতে পারে সেটার জন্য ক্রাউড ফান্ডিং এর সেদিকে আমি আলোচনা আপনার কাছে সেটি নিয়ে আমি প্রশ্ন রয়েছে আমারও সেটি নিয়ে জানতে চাইবো। দলের স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে আপনারা অর্থ দলের যে আয় সেটি নিয়ে আপনারা একটু ভিন্ন পথ অবলম্বন করেছেন, ডোনেশন চাওয়ার কথা বলেছেন। এখানে আমি একটু জানতে চাই, আপনাদের সদস্য সচিব আক্তার হোসেন যে বক্তব্য দিয়েছেন সেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে আয় ব্যয় পরিচালনা করা হবে, প্রতি বছর অডিট করে প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হবে। আবার তিনি এটিও বলেছেন ৫,০০০ টাকার বেশি অনুদান দেয়া দাতার পরিচয় গোপন রাখা হবে। এইখানে একটু আপনার কাছে জানতে চাই যে সাধারণত দলকে যারা অনুদান দেয়, যারা কোনো একটা স্বার্থে অনুদান দিতে চায়, যেটি নিয়ে আসলে প্রশ্ন ওঠে, তারা তো আসলে কখনো ৫,০০০ টাকার কম অনুদান নিশ্চয়ই তারা দিবেন না। যদি সেটিই গোপন হয় তাহলে সেই উদ্দেশ্যটি আসলে সফল হয় কিনা। পাশাপাশি আমরা দেখেছি এর আগে আপনাদের ইফতার মাহফিল নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা ছিল, সেখানকার কারা অর্থদাতা সেটি কিন্তু আপনারা এখন পর্যন্ত ওই অর্থে প্রকাশ করেননি। নানান কারণে বিভিন্ন নেতা বলেছেন যে এটি কোনো একটি কারণে করা যাচ্ছে না বা তাদের আপত্তির কারণে। দিন শেষে আসলে যে উদ্দেশ্য আপনাদের স্বচ্ছতা জবাবদিহিতা সেটি কি পালন হবে বা হয়? আচ্ছা, গতকাল আমরা যেটা করেছি যে আমাদের এই আসলে শুরু থেকেই একেবারে যখন জাতীয় নাগরিক কমিটি গঠন করার আলোচনা শুরু হয় আগস্ট মাসে, তখনই আমাদের এক ধরনের আলোচনা ছিল যে আসলে তখন আমরা এই নাগরিক কমিটি কিভাবে চালাবো। তখন এক ধরনের প্রস্তাব এসেছিল যে আমরা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে করতে পারি কিনা। আমরা বিশেষ করে গত এক দশকে আলোচিত রাজনীতিবিদদের মধ্যে আমরা দেখেছি বার্নি স্যান্ডার্স মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি যখন তার প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন করেন, তিনি ছোট ছোট অনুদান নিয়ে $200 মিলিয়নের বেশি তিনি জোগাড় করেছিলেন। তো এই উদাহরণ থেকে আমরা ভেবেছিলাম এরকম কিছু একটা করা প্রয়োজন। তবে এটা আসলে কিভাবে বাস্তবায়ন করব এই আইডিয়াটা, সেইটা নিয়ে আমাদের আসলে একটা দীর্ঘ সময় চলে গেছে এবং শেষ পর্যন্ত এই উদ্যোগটা নিয়ে গত 2 মাসের কাজের ফলে আমরা এই ওয়েবসাইটটা উদ্বোধন করতে পেরেছি এবং এই ডোনেশন সিস্টেমটাও এস্টাবলিশ করতে পেরেছি। এখন আমাদের ইন্টেনশনটা যেটা ছিল, যেটা নিয়ে অনেকেই কথা বলার চেষ্টা করেছেন যে আমরা আসলে কোথা থেকে টাকা পাই, আমরা চেয়েছি যে টাকার জন্য প্রথাগতভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেভাবে ব্যবসায়ীদের উপর, বিশেষ করে বড় বড় ব্যবসায়ী গ্রুপের উপর নির্ভরশীল থাকে, তাদের উপর নির্ভরশীল না থেকে আমরা জনগণের ছোট ছোট অনুদানের উপর নির্ভরশীল হয়ে কাজ করতে পারি। কারণ আমাদের দেখেছি প্রায় 24 বা ধরুন 30 ঘন্টার মতো হয়েছে, এর মধ্যেই প্রায় 4.5 লাখ টাকার মতো অলরেডি অনুদান চলে এসেছে, ছোট ছোট অ্যামাউন্টই। তো সেটা যদি করতে হয় তাহলে রাজনৈতিক দলের ওই যে বড় ব্যবসায়িক গোষ্ঠীর কাছে একটা দায়বদ্ধ থাকে, যেটা পরবর্তীতে কোনো না কোনোভাবে হয়তো তারা একটা সুবিধা নেওয়ার চেষ্টা করে, সেটার দায়বদ্ধতা আমাদের থাকবে না। এখন স্বচ্ছতার জায়গাটি যেটি হচ্ছে, আমরা তো এখানে একটা জিনিস বলছি যে আমাদের কতজন দাতা রয়েছেন, কত পরিমাণ টাকা আসছে। একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি যদি যায়, সেটা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক অনুদান যারা দেন তাদের এক ধরনের অনাগ্রহ থাকে যে তিনি টাকাটা দিচ্ছেন কিন্তু তিনি এটা প্রকাশ করতে চান না, কেননা অনেকেই তার নিজের জীবনে কোনো ধরনের ছাপ পড়ুক এটার, কোনো অন্য রাজনৈতিক দলের যারা রয়েছে সমর্থক বলি বা প্রতিপক্ষ যারা রয়েছে তাদের দ্বারা কোনো আক্রোশের শিকার যাতে তারা না হন। তবে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে নির্বাচন কমিশনে আমরা এই সকলের তালিকাই দিতে চাই। গণপ্রতিনিধিত্ব যেই আদেশ রয়েছে, নির্বাচন কমিশনের যে বিধিমালা রয়েছে নিবন্ধনের ক্ষেত্রে, এই সকলগুলো অনুসরণ করে যা যা করা দরকার সেটা আমরা করতে চাই। আমরা এখন পর্যন্ত ছোট অনুদানগুলোর কথা বলছি, তো আমরা বড় অনুদানও আমরা প্রকাশ্যে আনবো যদি বাংলাদেশের সকল রাজনৈতিক দল তাদের এই বড় অনুদান যারা দেন তাদের নামগুলো প্রকাশ্যে আনে। কেননা যদি এখন আমরা আমাদের এই নামগুলো প্রকাশ করলাম কিন্তু পরবর্তীতে দেখা গেল অন্য রাজনৈতিক গোষ্ঠী এই ব্যক্তিদের উপর কোনো ধরনের একটা আক্রোশের ঘটনা ঘটালো, সেটাতে কিন্তু ভবিষ্যতে এই টাকা যেমন আমাদের এই অনুদান পাওয়ার যেমন সম্ভাবনা আমাদের কমে যাবে, ওই মানুষগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সো এই জায়গা থেকে আমরা চাই যে আমরা তো একটা ইনিশিয়েটিভ নিয়েছি, আমরা কিছু দূর এগিয়েছি, অন্যান্য রাজনৈতিক দলগুলো সদিচ্ছা যদি থাকে এবং একই সাথে বাংলাদেশের যারা স্টেটের মেকানিজমে, বিশেষ করে নির্বাচন কমিশন যদি এই জায়গাগুলোতে বিধান আপডেট করে এবং আরেকটু স্বচ্ছতা আনার জন্য রাজনৈতিক দলগুলোকে বাধ্য করে, সেক্ষেত্রে আমরা মনে করি সামগ্রিকভাবেই সবগুলো রাজনৈতিক দল মিলেই আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে, বিশেষ করে পলিটিক্যাল পার্টির ফাইন্যান্সিং এর ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তন আনা সম্ভব। আমরা লুকোছাপাতে আমরা যেতে চাই না, আমরা যতটুকু সম্ভব এই মুহূর্তে স্বচ্ছতা এনেছি, বাকিটা আসলে সামগ্রিক পরিবেশের উপর নির্ভর করছে। আরেকটা বিষয় বলি, আমরা এখন পর্যন্ত যে নীতিমালাটা করেছি এটা একটা ড্রাফট, সেটি আমাদের সাধারণ সভায় আমরা পরিপূর্ণরূপে এটা পাশ করব। তার আগে এখন একটা ভেটিং প্রসেসে আমরা আছি, যে এটা আমরা প্রকাশ করেছি, গণমাধ্যমের কাছ থেকে আমরা সমালোচনা দেখতে চাই, আমাদের ইনফ্যাক্ট রাজনৈতিক অন্যান্য দল যারা রয়েছে তারা কি সমালোচনা করে সেটা আমরা দেখতে চাই। সেগুলো দেখে যেগুলো আরো বেটার করা সম্ভব
সেটা ইনিশিয়েটিভ আমরা নিব। কিন্তু অন্য দল এতদিন যেভাবে চলে আসছে তারা সেটি করবে না, না করলে আপনারা এইভাবেই থাকবেন? দেখুন, এই জায়গায় শুধুমাত্র আমরা করতে চাই, আমাদের ইচ্ছাটি রয়েছে, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি যখন এমন জায়গায় রয়েছেন যেখানে খেলার রুলসটাই ডিফারেন্ট, যেখানে তখন আপনি একা ভাবছেন ফেয়ার খেলবেন কিন্তু বাকিরা ফাউল করবে, তখন আসলে আপনি গোল দিতে পারবেন না। তখন সো আমরা চাই যে সবাই ফেয়ার খেলুক। আমরা তো এক ধরনের প্রেশার ক্রিয়েট করছি। ধরুন গতকালকে আমাদের এই কাজের ফলে একটা তো ইতিবাচক সারা পড়েছে, অন্য রাজনৈতিক দলগুলো হয়তো এখন চাপ বোধ করবে, তারাও হয়তো একটু স্বচ্ছতা আনবে।